কাসেম সিদ্দিকের মাথা এখন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর মাথাটাকে ঠিক করতে হবে, কারণ উনি নিজেই বলেছিলেন যে তৃণমূল করলে তার জানাজা পড়া যাবে না। এই কাসেম সিদ্দিকি বলেছে তৃণমূলের মাথার চুল থেকে আর পার নখ পর্যন্ত যা আছে সব চোর চোর চোর। আজকে চোরের সর্দার হিসাবে গোয়েন্দা হিসাবে সেই দলকে জয়েন করেছে। পচা জায়গায় গন্ধ ছুটেছে, সেই জায়গায় গিয়েছে। কাসেম সিদ্দিকি অনেকদিন থেকে লোভ লালসার মধ্যে গ্রাস করছিলেন। যখন তহা সিদ্দিকি ফুরফুরা উন্নয়ন পরিষদের যে লালবাতির গাড়িটা চড়েন, নিরাপত্তা পায়, সেই লোকটা অনেকদিন থেকে কাসেম সিদ্দিকির মধ্যে গ্রাস করছিল পাওয়ার জন্য। ওর বংশের কোনো মানুষকেও নিজেও সম্মান দেয়নি, অসম্মানজনক বারবার লড়াই করেছে, যেটা আমি অন্যান্য পীরজাদা বা পীর সাহেবদের মুখে পাইনি, কিন্তু সেটা উনি করেছেন। ইভেন কাসেম সিদ্দিকির সঙ্গে ব্যক্তিগতভাবেও আমার সম্পর্ক ভালো, বা অনেক প্রোগ্রামে ছিলাম, কিন্তু তার চলাফেরা, তার কথাবার্তার মধ্যে সবসময় আমরা অসঙ্গতি দেখেছি, কালো ছায়া দেখেছি, যার জন্য ওর থেকে অনেক দূরে থাকতাম। ইভেন ওনার সঙ্গে কম চলতাম। আজকের দু গাড়ি পুলিশ পেয়েছে, ভাবছে স্বর্গে পেয়ে গেছি। কাসেম সিদ্দিকি অনেক মানুষ অনেক রকম কথা বলছে, ওনার নিজের ক্ষমতা নেই নিজের ফুরফুরা শরীফ দাঁড়িয়ে জেতার। কাসেম সিদ্দিকির এই ক্ষমতা নেই যে ভাঙড়ে দাঁড়িয়ে জেতা। ইভেন ওনার নিজস্ব কোনো বেনিফিট নেই। অনেক শখ ছিল যে রাজ্য সরকারের গাড়ি পাবো, নিরাপত্তা পাবো, চলবো, সেইটুকু পেয়েছে, এইটাই ওর উৎসব। কিন্তু আগামী দিনে কাসেম সিদ্দিকের জবাব দিতে হবে, কোনো কাজ হবে না। ও যে সেক্রেটারি, শওকত মোল্লাও সেক্রেটারি, কজন সেক্রেটারি কেউ জানে না। এই দলের কজন সেক্রেটারি হয় আর তাদের করণীয় কি, কাজ কি, এছাড়া আর অন্য কিছু না। ও বেকার। অবশ্যই দেখেন, এইটার ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমি কি বললাম, এই দলের কোনো গঠনতন্ত্র সমাজতন্ত্র কিছু আছে বলে আমি মনে করি না। এই জন্য করেই এদের কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই। শওকত মোল্লা দেখেছে অনেক টাকার মালিক হয়েছে, শওকত মোল্লা তো তাড়া দিচ্ছিল কাসেম সিদ্দিকি। আজকে সেই কাসেম সিদ্দিকি অনেক যাচ্ছে কেন, মোটা মাল কামাবে বলে। জলসা ভালো দাউদ পাচ্ছে না, ভালো হচ্ছে না। দেখেছে তৃণমূল শাসক ক্ষমতা আছে, তাদের গেলে অনেক সম্পত্তি পাবো। ইতিপূর্বে ৭৬,০০০-এর বেশি একর জমি তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় গোরস্থান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, সব কবজা রেখেছে। কাসেম সিদ্দিকি ভেবেছে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমিও গিয়ে যদি লালবাতি গাড়ি পাই, নিরাপত্তা পাই, আর টাকাও রোজগার পাই, তাহলে জলসা করে লাভ কি? ৩ ঘন্টা ৪ ঘন্টা চিল্লাতে হবে, গাড়ি নিয়ে ছুটতে হবে, বলেন এটাই আমার ভালো। ফলে কামাতে গেছে, হ্যাঁ, মানুষের জন্য যায়নি। পৃথিবী জুড়ে, শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মানুষ কারেন্টের মতো খবরটা পাচ্ছে। তার জন্য মানুষের চোখ কান মুখ খুলে যাচ্ছে। ফলে এই কারণে আমরা খুব আনন্দিত। আজকে বারুইপুর জেলায় ডিজিটাল মিডিয়ার সম্মেলন হলো। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত, ধন্যবাদ জানাই, এবং আরো একটি আবেদন রেখে দিচ্ছি, আপনাদের ডিজিটাল মিডিয়ার যে কোনো বন্ধুরা যে কোনো জায়গায় যে কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের পাশে থাকবো। আমরা সেক্ষেত্রে দেখবো না কোন জাতের মানুষ, দেখবো না কোন ধর্মের মানুষ, দেখবো না কোনো গুন্ডা মস্তান পুলিশ, কিচ্ছু দেখবো না। আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সাহায্য করব, সে অর্থ দিয়ে হোক, অন্যান্য দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে আমরা সাহায্য এগিয়ে যাব। কারণ আপনাদের মাধ্যম দিয়ে মানুষ প্রতিনিয়ত যা ঘটনা ঘটে সেগুলো জানতে পাচ্ছে। আজকে দেখে না দল, দেখে না জাত, দেখে না ধর্ম, অনেক রাস্তাঘাটের সমস্যাগুলো আমি দেখছি ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে নেতা মন্ত্রী এমএলএ সরকারের টনক নড়ে যাচ্ছে। যেটা আপনাদের মধ্যে হচ্ছে, এটা বড় বড় মিডিয়াগুলো, এবিপি আনন্দ, ঘন্টাখানেক, এগুলো দেখাচ্ছে না, আপনার আর বাংলা দেখাচ্ছে না, আরো বড় বড় টিভি 90 দেখাচ্ছে না, আনন্দবাজার, বর্তমান, এরম ইত্যাদি বড় বড় কাগজগুলো এই খবরগুলো করছে না, যেটা আপনাদের মাধ্যমে কারেন্টের মতো মানুষ খবরগুলো পাচ্ছে। তাই খুব আনন্দিত, এবং আগামী দিনে আরো শক্তিশালী ভাবে বড় করে সম্মেলন হোক, সমস্ত মানুষ এই ডিজিটাল মিডিয়াকে নিয়ে একসঙ্গে জোটবদ্ধভাবে সম্মেলন করে আগাক। আমাদের পক্ষ থেকে আপনাদের পূর্ণ সহযোগিতা। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সংবাদ করতে গিয়ে বা করতে গিয়ে বিভিন্ন জায়গায় শাসক এবং পুলিশের কাছে হেনস্থা হয়। সেই শাসক এসে বলে আমরা ডিজিটাল মিডিয়ার কাজ। দেখুন, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা বলে, কারণ শাসক আর শোষক এই দুটো দলের যন্ত্রণাটা বেশি থাকে। তার কারণ হলো তারা রাস্তা নিয়ে অনেক রকম দুর্নীতি চলছে, তাদের তাদের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে হচ্ছে, তাদের নিত্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, মানুষের জীবনযাপনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, তার কাজকর্ম, শিক্ষা, চাকরি, হসপিটাল, রাস্তাঘাট সমস্ত নিয়ে তাদের ভুল টুটিক আছে। সেই ভুল টুটিকের বিরুদ্ধে বড় বড় গদি মিডিয়াগুলো সঠিক খবর তারা করতে পারে না, কারণ তারা সেই বড় বড় বিজ্ঞাপন এবং নেতাদের কালোবাজারির টাকা বাঁহাতে ঘুরে যেটা পায়, সেই পাওয়াটা বন্ধ হয়ে যাবে। যার জন্য ডিজিটাল মিডিয়ার ওরা সামনে একরকম বলে, পেছনে আরেক রকম করে, আর ডিজিটাল মিডিয়াকে ওরা ছোট ভেবে আপনাদের উপরে আক্রমণটা হানিয়ে আনে। এই জায়গায় দাঁড়িয়ে
আবারও বলছি, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলবো এবং সমস্ত সরকারি ডিপার্টমেন্টের মানুষের কাছে বলবো, ডিজিটাল মিডিয়ার পাশে আপনারা থাকুন। আমরা যেমন সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসেবে বলছি আপনাদের পাশে আছি। আমি জমিয়ত উলামা কর্মী হিসেবে বলছি আমরা আপনার পাশে আছি। আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, বন্দী মুক্তি কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি, একজন মানবাধিকার কর্মী হিসেবে বলছি, আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যে কোনো সমস্যা হচ্ছে, পুলিশ অন্যায় করুক, নেতা অন্যায় করুক, প্রত্যেক ক্ষেত্রে থাকবো। ধরুন রাস্তা কোনো বিপদে পড়ে গেছেন, আসতেও পারছেন না, আমাদের বলবেন, নিশ্চিত আমরা পূর্ণ সহযোগিতা প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে আছি। আজকে দেখলেন বারুইপুর উৎসব ভবনে একটা বিশাল দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে একটা ডিজিটাল মিডিয়াতে নিয়ে সম্মেলন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজ বারুইপুর উৎসব ভবনে যে জেলা সম্মেলন হলো, এই সম্মেলনে আপনারা যারা ইউটিউবের চ্যানেলে কাজ করেন, সবাইকে বেশি করে ধন্যবাদ জানাবো এবং বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত সুবিধা সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই ডিজিটাল মিডিয়ার প্রত্যেকটা সাংবাদিক ভাইদের বন্ধুর পাশে দাঁড়ান। কেন বলছি এই কথাটা? বড় বড় যে সমস্ত চ্যানেলগুলো আছে তারা বড় বড় রাজনৈতিক দলের দলদাস হয়ে গেছে এবং সরকারি প্রশাসন থেকে সরকারি সমস্ত ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখবো, ডিজিটাল মিডিয়াকে আপনারাও সাপোর্ট দিন, নিরপেক্ষভাবে তার পাশে দাঁড়ান, তাদের সাপোর্ট দিন। তার কারণ প্রতিনিয়ত ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একটি সম্মেলন কলকাতাতে হয়েছিল, সেখানে আমি ছিলাম। সেখানেই বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যৎ এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ সাংবাদিকতার যে আলাদা জগৎ রয়েছে। একটু আগেই আমাদের জেলার প্রবীণ সাংবাদিক, আমার অত্যন্ত প্রণম্য শাহজাহান সিরাজ সাহেব সে কথা বলেছেন। সুতরাং একটা স্পেস কিন্তু রয়েছে যেটার বড় অভাব এই মুহূর্তে ভারতবর্ষে। সেই নিরপেক্ষ এবং স্বচ্ছ সাংবাদিকতার দিকে আপনারা এগিয়ে যান। আপনাদের পরবর্তী সময় অনেক উজ্জ্বল হোক, এই কামনা আমাদের থাকলো। আর মঞ্চে যারা রয়েছেন সকলকে আমার ভালোবাসা, শুভাশীষ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে এই জেলার যে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং একত্রিত করতে পেরেছেন সবাইকে, দিন রাত 24 ঘন্টা একত্রিত করে যে কাজটা করেছে এই সম্মেলনে, আমি সানোয়ারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে যারা উপস্থিত হয়েছেন আজকের আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিদেরকে জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ 24 পরগনা জেলা গ্রুপের তরফে, এবং সেই সাথে যারা সংবাদ কর্মী এবং সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। তারা বিভিন্নভাবেই সহযোগিতা করেছে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ উৎসাহ দিয়ে সহযোগিতা করেছে। সত্যি কথা, হাসিবুদ্দা বা দীপক একটু আগে বলছিল, মনোবল হারিয়ে ফেলেছিলাম। তারপরে দীপকদাকে তো বারে বারে ফোন করে জ্বালাতন করছিলাম, হয়তো বিরক্ত হয়েছে। আমার সামনে যারা আছে অনেক সাংবাদিক বন্ধু, তারাও অসন্তুষ্ট হয়েছে আমার প্রতি, হয়তো আমি ক্ষমা চেয়ে নেবো তাদের কাছে। বারে বারে রাত দুপুর সকাল ফোন করেছি, বিভিন্ন সময় একা। সেই সাথে আমি কারোর নাম ধরে ছোট করব না, প্রত্যেকেই যারা আছে কম বেশি প্রত্যেকেই সহযোগিতা করেছে। সহযোগিতা না করলে আজকে হয়তো এই সম্মেলন, দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন হয়তো করতেই পারতাম না। তো আমি বিশেষ কিছু বলবো না, অতিথিরা যারা আছেন তাদের মুখ থেকে আমরা শুনবো, এবং দীপক দাস শেষে বলবে, শাকিরুল আছে, হাসিবুদ্দা আছে, তারা বলবেন। আর সম্মানীয় অতিথিদের কাছ থেকে আমরা শুনবো আমাদের ডিজিটাল মিডিয়াতে যে অভাব অভিযোগ, যে দুর্দশা, যে কাজ করতে গিয়ে যে নানা রকম সমস্যার সম্মুখীন হই, সে বিষয়ে তারা আলোকপাত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ধন্যবাদ সানোয়ারকে। সত্যি যদি সংগঠন